হলিডেতে কয়েকজন বন্ধু প্লেন নিয়ে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু পথের মধ্যে তাদের প্লেনের সমস্যার কারণে একটা দ্বীপের মধ্যে ল্যান্ডিং করে। তবে অদ্ভুত বিষয় হলো ওই দ্বীপে শুধুমাত্র কিছু সুন্দরী তরুণীরা বসবাস করে। এই সুন্দরীরা জীবনে কখনো কোনো পুরুষদেরকে দেখেনি। হঠাৎ করে ওই বন্ধুদের দলটি যখন সুন্দরী মেয়েদেরকে দেখে তাদের সাথে খারাপ করার চেষ্টা করে। এর পরিবর্তে তাদের কি কি সমস্যা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। কাহিনীর একদম সূচনাতেই আমরা 6 জনের একটি ঘনিষ্ঠ বন্ধু মহলের দেখা পাই। এই দলবল মিলে একটি ছোট ব্যক্তিগত বিমানে চড়ে একটি নির্জন প্রাইভেট দ্বীপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনির পর তারা ভেবেছিল যে এবার সবাই মিলে জমিয়ে ছুটি কাটাবে আর আনন্দ ফুর্তি করবে। কিন্তু ভাগ্যের পরিহাসে যাত্রাপথের মাঝখানেই তাদের এক বন্ধু জ্যাকের চোখে এক মারাত্মক ইনফেকশন দেখা দেয়। জ্যাকের এই অসুস্থতার কারণে বাকিদের মাঝপথ থেকে সফর বাতিল করে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তে দলের বাকি সদস্যরা ভিতরে ভিতরে জ্যাকের উপর ভীষণ রেগে যায়, কারণ তাদের মধ্যে অনেকে কষ্ট করে এই ভ্রমণের সুযোগটি বের করেছিল, যা তাদের এক বন্ধু অসুস্থতায় হাতছাড়া হতে চলেছিল। তাদের উড়োজাহাজটি যখন বিশাল মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই হঠাৎ চারপাশের আবহাওয়া খারাপ রূপ নেয়। চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়া পাইলটরা নেভিগেশন ম্যাপে তাদের গন্তব্য দ্বীপে সঠিক পথটি হারিয়ে ফেলে। এই বিমানের মূল চালকের আসনে ছিল জনি এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিল ম্যাক্স। তারা দুজনে মিলে হন্য হয়ে বোঝার চেষ্টা করছিল যে তারা আসলে কোন দিকে উড়ে যাচ্ছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের দিক নির্ণয় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তবে তারা যা জানতো না তা হলো, ঠিক এই সমুদ্রের বুকে এমন এক রহস্যময় ও বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে যেখানে কোনো পুরুষের অস্তিত্ব নেই। সেখানে কেবল একদল টকবকে তরুণী এবং অলৌকিক রূপসী নারীরাই বসবাস করে। এদিকে বিমানের জ্বালানি প্রায় শেষের কোঠায় চলে আসে, কারণ তারা অনেকক্ষণ ধরে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে আকাশের এদিক সেদিক চক্কর কাটছিল। দিক নির্দেশক কম্পাসটি অনেক আগে বিকল হয়ে গিয়েছিল। তার উপর এখন বিমানের ওয়্যারলেস পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। জনি খুব দ্রুতই বুঝতে পারে যে এভাবে আর বেশিক্ষণ আকাশে অবস্থান করলে বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে প্রাণ বাঁচাতে হলে সামনে যে স্থানে পাওয়া যাবে সেখানে বিমানটি জরুরি অবতরণ করতে হবে। ঠিক তখনই তাদের দলে একজন অ্যান্ড্রু দূর দিগন্তে সমুদ্রের মাঝে একটি ছোট দ্বীপের সন্ধান পায়। অ্যান্ড্রুর ইশারা পেয়ে জনি আর এক মুহূর্ত দেরি না করে বিমানটিকে সেই দ্বীপের দিকে ঘুরিয়ে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেয়। উড়োজাহাজটি যখন ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে যাচ্ছিল, তখন দ্বীপের সমুদ্রে থাকা দুজন রূপসী নারী দূর থেকে এই বিশাল লৌহমানবের আগমন লক্ষ্য করে। তারা অত্যন্ত সতর্কতার সাথে চুপি চুপি সমুদ্রের ধারে ঝোপঝাড়ে গিয়ে লুকিয়ে পড়ে। বিমানটি পানিতে ভাসতে ভাসতে একসময় বালুকাময় তীরের কাছাকাছি এসে স্থির হয়। আমরা দেখতে পাই সবার আগে বিমান থেকে নিচে নেমে আসে ড্যানি, তার পরপরই পা বাড়ায় মিকি এবং সর্বশেষ চোখ ব্যান্ডেজ করা অবস্থায় অন্ধের মতো জ্যাকও ধীরে ধীরে নেমে আসে। তাদের সবার মনে কেবল একটাই ক্ষীণ আশা ছিল, এই দ্বীপে নিশ্চয়ই কোনো জনবসতি বা মানুষের দেখা মিলবে। নিচে নেমে ড্যানি যখন চারপাশে জঙ্গল পর্যবেক্ষণ করছিল, তখনই হঠাৎ ঝোপের আড়ালে একটি বুনো শূকর তার নজরে আসে। শূকরটি দেখা মাত্র সে কোনো কিছু না ভেবেই বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে দ্বীপের বুকে অন্ধকার নেমে আসে। রাতের কালো ছায়া ঘনিয়ে আসা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে অচেনা জঙ্গলে রাতে প্রবেশ না করে সমুদ্রের এই বালুকাতে রাতটুকু পার করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ফলে তারা সবাই সৈকতে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু মধ্যরাতে পাপ্পু নামের এক বন্ধু যখন প্রাকৃতিক কাজ করার জন্য দ্বীপের এক কোণে নির্জনে যায়, তখন বালুর স্তূপের ভেতর আচমকা মানুষের একটি শুকনো মাথার খুলে দেখে সে চমকে ওঠে। এই হারহিম করা দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার এই আর্তনাদ শুনে বাকি বন্ধুরা সেখানে ছুটে আসে এবং সবাই যখন একযোগে সেই খুলিটি দেখে, তখনই তাদের মনে তীব্র সন্দেহের ডানা বাঁধে। তারা নিশ্চিত হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো হিংস্র আদিবাসী বা নরঘাতক জাতি লুকিয়ে আছে। পরের দিন ডায়না ফ্যান্টাস্টিক নামে এক অপরূপা নারী একাগ্র মনে হাত জোর করে প্রার্থনা করছে। তাকে কেন্দ্র করে চারপাশে বাকি সব নারীরাও চুপচাপ হয়ে বসে আছে। তাদের এই চরম আতঙ্কের মূল কারণ ছিল এই শান্ত দ্বীপে হঠাৎ করে একদল পুরুষ মানুষের প্রবেশ ঘটেছে। এই নারীদের মনে হচ্ছিল যে এখন একমাত্র তাদের দেবীই পারেন এই পুরুষদের হাত থেকে তাদের রক্ষা করতে। ডায়না এই পুরো নারী সমাজের নেত্রী ছিল। সে সবার দুঃখ কষ্টের কথা শোনে এবং সে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার জন্য পরামর্শ দেয়। যদিও সে সবাইকে আশ্বস্ত করলেও ভিতরে ভিতরে সে নিজেও এক গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিল। এদিকে সকাল হতে জীবন বাঁচানোর তাগিদে দ্বীপের ভেতর মিষ্টি পানির খোঁজে দুটো দলে বিভক্ত হয়ে পুরুষেরা রওনা দেয়। একদিকে অ্যান্ড্রু এবং ম্যাক্স একসাথে জঙ্গল জরিপ করতে বের হয়, আর অন্যদিকে মিকি ও ড্যানি মিলে পানির উৎসের সন্ধান করতে থাকে। তখন পুরো বিমানের পাহারায় শুধুমাত্র নীল এবং অসুস্থ জ্যাককে রেখে যাওয়া হয়েছিল।
তারা দুজনে যখন বিমানের পাশে বসে অলস আড্ডায় মশগুল ছিল, ঠিক তখনই জোপের আড়াল থেকে এক আদিম বুনো মানুষ হিংস্র ভঙ্গিতে আচমকা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই আক্রমণকারীকে দেখা মাত্র নীল বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের বন্দুক থেকে সরাসরি গুলি করে দেয়। অন্যদিকে অ্যান্ড্রু এবং ম্যাক্স মিষ্টি পানির খোঁজে জঙ্গলের সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ দূর আকাশ থেকে একটি ফ্লেয়ার গানের বিকট আওয়াজ শুনতে পায়। আসলে বিপদের সংকেত হিসেবে ওই ফ্লেয়ার গানটি বিমান থেকে নীল ছুঁড়েছিল। ঠিক সেই মুহূর্তে তাদের নজরে আসে মায়া নামের এক অপরূপ সুন্দরী তরুণের উপর, যে চরম আতঙ্কে জীবন বাঁচাতে হন্য হয়ে দৌড়চ্ছে। আসলে ওই হিংস্র আদিবাসীরা এই দ্বীপের নিরীহ মেয়েদেরকে প্রায় নানাভাবে উত্ত্যক্ত করত এবং সুযোগ পেয়ে নিজেদের ভোগের দাসী হিসেবে জঙ্গল থেকে ধরে নিয়ে যেত। মায়াকে একা পেয়ে তেমনই এক আদিবাসী বুনো লোক তার উপর জোর জুলুম করার চেষ্টা করছিল, আর সেই কারণে মেয়েটি প্রাণভয় ওখান থেকে পালিয়ে আসছিল। তবে পালাতে পালাতে মায়া যখন দূর থেকে সম্পূর্ণ অচেনা এবং অপরিচিত এই দুই পুরুষকে দেখতে পায়, তখন সে আরো বেশি আতঙ্কিত হয়ে অন্যদিকে ছুট লাগায়। অ্যান্ড্রু তাকে থামানোর জন্য পিছন থেকে তীব্র গতিতে ধাওয়া করতে শুরু করে। ওদিকে ম্যাক্স তার হাতের বন্দুকটি উঁচিয়ে মায়াকে তাড়া করা সেই হিংস্র আদিবাসীকে লক্ষ্য করে গুলি করে তাকে মাটিতে ফেলে দেয়। আদিবাসীটি খতম হলেও মায়া তখন পাগলের মতো পালাচ্ছিল। তবে অ্যান্ড্রু দৌড়ে গিয়ে তাকে ঝাপটে ধরে ফেলে, কিন্তু মেয়েটি এতটাই দিকবেদিক জ্ঞানশূন্য ও ভীত হয়ে পড়েছিল যে সে নিজেকে মুক্ত করতে অ্যান্ড্রুর হাতে খুব জোরে একটি কামড় বসিয়ে দেয় এবং মাটিতে ফেলে দেয়। এই আকস্মিক সুযোগ কাজে লাগিয়ে মায়া আবারও জঙ্গলের গহনে অদৃশ্য হয়ে যায়। ঠিক এই সময় দ্বীপের অন্য প্রান্তে মিকি এবং ড্যানি দূর থেকে আরেকটি রূপসী মেয়েকে দেখতে পেয়েছিল, কিন্তু তারা আগ বাড়িয়ে কোনো কথা বলার আগেই মেয়েটি অচেনা পুরুষদের দেখে তীব্র আতঙ্কে চোখের পলকে সেই জায়গা থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে জঙ্গলের ভেতরে অ্যান্ডি এবং ম্যাক্স দুজনে আচমকা এক তীব্র ঝাঁকুনি অনুভব করে এবং বুঝতে পারে যে তাদের পা মাটি থেকে আগলা হয়ে শূন্য উঠে গেছে। আসলে ওই দ্বীপের চতুর মেয়েরা গাছের শক্ত ডাল এবং লতা দিয়ে তৈরি একটি ফাঁদ বা জাল পেতে রেখেছিল, আর সেই গোপন জালে পা দেওয়া মাত্রই তারা দুজনে উল্টো হয়ে গাছের ডালে ঝুলে পড়ে। সাথে সাথে চারপাশে ঝোপঝাড় থেকে সেই রূপসী নারীরা দল বেঁধে ধনুক তীর হাতে এসে দুই পুরুষকে চারদিক থেকে ঘিরে ফেলে। আসলে মেয়েরা ভেবেছিল যে এই নতুন পুরুষগুলো বুঝি ওই আদিবাসীদের মতো তাদের ধরে নিয়ে যাওয়ার জন্য দ্বীপে হানা দিয়েছে। এখানে মেয়েদের নেত্রী ডায়না পরিস্থিতি দেখে প্রথম সিদ্ধান্ত নেয় যে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদের এখানে মেরে ফেলা উচিত, কারণ এই বহিরাগত পুরুষরা তাদের দ্বীপের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। ঠিক তখনই জঙ্গল পেরিয়ে সেখানে মায়া এসে হাজির হয়। সে সবার সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করে বলে, এই দুজন কিন্তু খারাপ মানুষ নয়, ওরাই আমাকে সেই পশুতুল্য আদিবাসীর হাত থেকে রক্ষা করেছে, তাই এদের হত্যা না করে ছেড়ে দেওয়াই শ্রেয়। মায়ের মুখে এমন কথা শুনে ডায়না কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। মায়া এগিয়ে গিয়ে তরবার দিয়ে জাল কেটে তাদের দুজনকে মুক্ত করে ফেলে। আসলে ওই বুনো আদিবাসীর হাত থেকে নিজের সতীত্ব এবং জীবন রক্ষা পাওয়ায় মায়া মনে মনে এই দুই যুবকের সাহসিকতার উপর ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ড্যানি এবং মিকি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক সেই পবিত্র স্থানে এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগে ডায়না একাগ্রচিত্রে প্রার্থনা করছিল। এদিকে অ্যান্ডি এবং ম্যাক্স জালের ফাঁদ থেকে মুক্তি পেয়ে তাড়াহুড়ো করে উড়োজাহাজের দিকে ফিরে আসে, কিন্তু বিমানে ওঠার আগে হঠাৎ এক হাটহিম করা কাণ্ড ঘটে। বিমানের ভেতর থেকে এক আদিবাসী রক্তাক্ত মরদেহ গড়িয়ে নিচে মাটিতে এসে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা দুজনে তড়িঘড়ি করে বিমানের উপরে উঠে আসে এবং পাহারা দেওয়া নীলকে জিজ্ঞাসা করে, কিরে, এই মৃত মানুষটা কোত্থেকে এলো? ঠিক সেই মুহূর্তে দূর থেকে দ্বীপের একদল মেয়ে এসে সেই মৃত আদিবাসীর দেহটি কাঁধে তুলে নেয়, যাকে একটু আগে আত্মরক্ষার্থে নীল গুলি করে খতম করেছিল। এরপর রাতে নিজের গোত্রের সমস্ত নারীর সামনে দাঁড়িয়ে নেত্রী ডায়না এক গম্ভীর ঘোষণা দেয়। সে বলে যে একটু আগে নাকি অলৌকিকভাবে তাদের দেবীর সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে এবং দেবী তাকে সতর্ক করে জানিয়েছেন যে খুব শীঘ্রই তাদের এই পবিত্র দ্বীপের উপর বিপদ নেমে আসতে চলেছে। ডায়নার মুখে দেবীর এমন ভয়ঙ্কর দৈববাণী শুনে দ্বীপের সমস্ত মেয়েরা চরম আতঙ্কে শিউরে ওঠে। সবার মনে এই আশঙ্কার মেঘ জমে যে সামনে বুঝি বড় কোনো নরক গুলজার হতে চলেছে। পরের দিন দলের অন্যতম সদস্য নীল ঘুম থেকে উঠে সেই আদিবাসীর দেহটি সৎকার করার সিদ্ধান্ত নেয়, যাকে সে গতকাল রাতে নিজের বন্ধুকে গুলি করে মেরেছিল। সমুদ্র বালুচরে বেলচা দিয়ে মাটি করে সে যখন লাশটি কবরে নামাতে যাবে, ঠিক তখনই সেই মেয়েরা সে তার সামনে দাঁড়ায়। মেয়েদের দলটিকে দেখতে পেয়ে বিমান থেকে বাকি বন্ধুরা সবাই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। মেয়েরা এসে নীলের কাছ থেকে সেই মৃত আদিম মানুষের লাশটি দাবি করতে থাকে। তখনই ম্যাক্স একটু আলাদাভাবে ভাবতে শুরু করে। সে সবাইকে বলে, এই মেয়েদের সঙ্গে যদি ভালো করে বন্ধুত্ব করে তাদের খুশি করা যায়, তবে তাদের সাহায্যে হয়তো দ্বীপ থেকে বেরোনোর কোনো রাস্তা পাওয়া যেতে পারে, আর তাদের সাথে কিছুটা সময়ও কাটানো যাবে। ম্যাক্সের কথা শুনে বাকি ছেলেরা ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যায়, কারণ তারাও মন থেকে এই দ্বীপ ছেড়ে পালাতে চায়। কিন্তু সমস্যা হলো তাদের উড়োজাহাজে তেমন একটা জ্বালানি নেই, আর পথ দেখানোর কম্পাসটা একেবারেই নষ্ট। এই দুই কারণে তারা এখানে আটকে পড়েছে। মিকি ও ম্যাক্সের প্ল্যানকে ভালো বলে মেনে নেয়।
তাই সে উড়োজাহাজ থেকে কিছু হাঁড়ি পাতিল, কাপড় চোপড় আর ছোটখাটো জিনিস বের করে আনে, যেন ওগুলো উপহার হিসেবে দিয়ে মেয়েদের মন জয় করা যায়। এরপর ড্যানি, ম্যাক্স আর মিকি একসাথে মেয়েদের দিকে হাঁটা শুরু করে। পথে যেতে যেতে তারা একটা জায়গায় এসে দেখে আগের দিন পাপ্পু আর ম্যাক্স যে জায়গায় আদিবাসীদের মেরেছিল তাদের লাশটা কয়েকটা কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য ছিল যে এগুলো দেখে যেন তারা ভয় পেয়ে যায়, কিন্তু এই তিনজন লাশগুলো দেখে একটুও ভয় পায় না, বরং আরো বেশি সাবধানে সামনে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা তিনজনে এসে পৌঁছায় সেই জায়গায় যেখানে মেয়েরা বসে প্রার্থনা করত। তারা সেই জায়গায় পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ঘিরে ফেলে সেখানকার সব মেয়েরা। ছেলেদের দেখে ডায়নার মুখে এক ফোঁটাও হাসি আসে না, বরং সে আরো বেশি বিরক্ত হয়। তখন ড্যানি এগিয়ে গিয়ে নরম গলায় ডায়নাকে বলে তারা নাকি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এটা বলে সে সামনে থাকা কাপড় আর হাঁড়ি পাতিল মাটিতে রেখে দেয় আর জানায় এগুলো সব তোমাদের জন্য। কিন্তু ডায়না বলে দেয় তাদের এই উপহার তাদের মোটেই পছন্দ নয়, আর ওরা যেন এগুলো নিয়ে এখান থেকে চলে যায়। ডায়নার কথা শুনে ছেলেরা আর কোনো তর্ক না করে ধীরে ধীরে সেখান থেকে সরে আসে, শুধু জিনিসগুলো ওখানেই ফেলে রেখে যায়। তবে মেয়েরা ভেতরে ভেতরে উপহারগুলো বেশ পছন্দ করে। নতুন কাপড় আর ঝকঝকে বাসন তাদের চোখে আলাদা ঝলক আনে। শুধু ডায়না এসব দেখে আরো অস্বস্তি অনুভব করে। কিছুক্ষণ পরে আমরা দেখি মায়াকে। সে নতুন পাওয়া কাপড় পরে সেজেগুজে সরাসরি ম্যাক্সের কাছে চলে আসে। আসলে ম্যাক্স যখন সেই আদিবাসীটিকে মেরে তাকে বাঁচিয়েছিল তখন থেকে সে তাকে মনে মনে পছন্দ করে ফেলেছে। তাই সে নতুন পোশাক পরে তাকে দেখাতে এসেছে যে তাদের জিনিসগুলো তার খুবই পছন্দ হয়েছে। তবে সে ডায়নার করা নিয়ম কানুনের বাইরে গিয়েও নিজের মনের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মায়া যে নতুন কাপড় পরে লুকিয়ে লুকিয়ে ম্যাক্সের কাছে এসেছিল সে কথা সে ডায়নাকে দেখার পরও জানায়নি। আর এদিকে ম্যাক্স এসব বুঝতে পেরে সে নিজে এই ব্যাপারটার জন্য মনে মনে খুব খুশি ছিল, কারণ সে নিজেই এত সব সুন্দরী মেয়েদের মধ্যে থেকে কাউকে না কাউকে মন থেকে আপন করতে চেয়েছিল। তাই সে সমুদ্রের ধারে বসে তাকে আরো ইমপ্রেস করার জন্য তাকে কফি খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মায়া জীবনেও কখনো কফি খেয়ে দেখেনি, তাই কাপটা ঠোঁটে ঠেকিয়ে সে একটা চুমুক দিয়ে তার মুখ কুঁচকে যায় আর তাকে বলে বোঝায় যে তার এটা মোটেও ভালো লাগছে না। কিছুটা সময় কেটে গেলে সব মেয়েরা আবারও সেই প্রার্থনার জায়গায় জড়ো হয়। সেখানে দাঁড়িয়ে মায়া সবার সামনে সাহস করে বলার চেষ্টা করে যে সে ম্যাক্সের প্রেমে পড়ে গেছে আর সে তাকে খুব ভালোবাসে। তার এসব কথা শুনে মেয়েরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ডায়না। সে সবাইকে থামিয়ে দেয় আর বলতে শুরু করে তার নাকি আবার দেবীর সঙ্গে কথা হয়েছে। দেবী নাকি তাকে বলেছে এই দ্বীপটিকে বাঁচাতে হলে প্রথমে পুরুষ মানুষগুলোর সঙ্গে তাকে বন্ধুত্ব করতে হবে, কারণ তাদের সাহায্যে তারা সব আদিবাসীকে শেষ করে ফেলতে পারবে। ডায়না এরপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলে যখন সব আদিবাসীকে মেরে ফেলা হবে তারপর একসময় সুযোগ বুঝে ওই মানুষগুলোকেও তাদের শেষ করে দিতে হবে। এই কথা শুনে সেখানে থাকা সব মেয়েরা একটু অবাক হয়ে যায়। ডায়নার এই কঠোর সিদ্ধান্ত তাদের একেবারেই পছন্দ হয় না, তাই সবাই চুপচাপ মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে ড্যানি আর ম্যাক্সকে দেখি সমুদ্রের ধারে বসে গল্প করতে, আর তখনই তাদের কাছে দুজন মেয়ে এসে তাদের পাশে বসে আর তাদের সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করে। এদিকে অ্যান্ডিও সমুদ্রের জলে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। তাকে একা দেখে এক মেয়ে সাহস করে তার কাছে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর ড্যানিও সেই মেয়ের পেছন পেছন এসে হাজির হয়, আর এতে পরিবেশটা একটু অস্বস্তিকর হয়ে যায়। ওই সময় ম্যাক্সের পাশে বসেছিল মায়া। তাকে একা সুযোগ পেয়ে ম্যাক্স তার কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে চুমু দিতে শুরু করে। প্রথমে মায়া একটু লজ্জা পায়, কিন্তু পরে ওর ভালো লাগতে শুরু করে। এদিকে পাপ্পু তখন সমুদ্রের ধারে নিজের মতো করে হাঁটাহাঁটি করছিল। অন্য পাশে কয়েকজন মেয়ে মিকির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছে। এক মেয়ে তো গাছের ডালে উঠে ওর জন্য নারকেল পাড়তে শুরু করে। গাছের মাথায় উঠে সে যখন চারদিকে তাকাচ্ছিল তখন হঠাৎ তার চোখে পড়ে বেশ কয়েকজন আদিবাসী নৌকায় করে দ্বীপের দিকে চলে আসছে। দৃশ্যটা দেখে সে একদমই ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করে, আর কিছুক্ষণের মধ্যে সবাই লুকিয়ে পড়ে। এই সময় আদিবাসীরা তীরে নেমে আসে আর তাদের সাথীদের ঝুলন্ত লাশগুলো দেখে তারা প্রচণ্ড রেগে যায়। আর সমুদ্রের ধারে হাঁটাহাঁটি শেষ করে পাপ্পু যখন একটু বসে বিশ্রাম নিচ্ছিল তখন সে টের পাওয়ার আগে তার পেছন থেকে এক আদিবাসী চুপি চুপি এসে তার গলা কেটে দেয়। অনেকক্ষণ পর যখন আদিবাসীরা নিজেদের মৃত সাথীদের নিয়ে নৌকায় করে ফিরে যায় তখন লুকিয়ে থাকা সবাই বাহিরে বের হয়ে আসে। তারা দেখে বালির উপর নিথর হয়ে পড়ে আছে পাপ্পুর মরদেহ। এই দৃশ্য দেখে সবাই গভীরভাবে শোকাহত হয় আর তাকে ভালোভাবে কবর দিয়ে দাফন করে। এর কিছুক্ষণ পর মায়া আর ম্যাক্স হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যায়। ঠিক তখনই ম্যাক্স দূরে একটি পুরনো ভাঙাচোরা জাহাজ দেখতে পায়। কৌতূহল থেকে সে ভিতরে ঢুকে চারদিক দেখতে শুরু করে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা আবারও সব পুরুষদেরকে ঘিরে ফেলতে থাকে। আর সেই পুরনো জাহাজের ভিতর মায়া আর ম্যাক্স হঠাৎ এক জায়গায় এসে একটি পুরনো লাশ দেখতে পায়, যেটা অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। গল্পটা আরও এক ধাপ এগিয়ে যায় আর পুরনো সেই জাহাজের ভেতরে যে শুকনো লাশটা পড়েছিল সেটা দেখে মায়া কেঁপে ওঠে আর ধীরে ধীরে ম্যাক্সকে বলে এই মানুষটা তো আমাদের দেবী। ছোটবেলা থেকে যাকে নিয়ে তাদের এই ভয় আর বিশ্বাস দুটোই তৈরি হয়েছে।
সেই কথিত দেবীকে আজ তারা লাশ হয়ে পড়ে থাকতে দেখলো। এই দৃশ্য দেখে দুজনে জাহাজের বাইরে এসে দাঁড়ায়। আর মায়া কাঁদতে কাঁদতে ম্যাক্সকে সব খুলে বলে যে ডায়না এতদিন সবাইকে মিথ্যে বলেছে যে তাদের দেবী নাকি এখনো বেঁচে আছে, আর সে নিয়মিত তার সঙ্গে কথা বলে। মায়ার এই কথা ম্যাক্সের কাছে একটু অবিশ্বাস্য বলে মনে হয়, তাই সে আবারও জাহাজের ভেতর ফিরে গিয়ে ভালো মতো খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তার হাত পড়ে একটি পুরনো ডায়েরির উপর। সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে, আর তাতেই আস্তে আস্তে বেরিয়ে আসে সেখানকার আসল ইতিহাস। সেখানে লেখা ছিল অনেক বছর আগে এক দেশে ভয়ঙ্কর যুদ্ধ লেগেছিল, আর যুদ্ধ শুরু হতে সেখানকার সব মানুষকে পালাতে হলো। সেই দেশেই ছিলেন সিস্টার মেরিয়াম, যিনি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটি অনাথ আশ্রম চালাতেন। যুদ্ধ শুরু হতে তিনি সব মেয়েদেরকে নিয়ে দৌড়ে গিয়ে একটি জাহাজে ওঠেন, যাতে করে তারা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে পারে। কিন্তু মাঝপথে সমুদ্রের আবহাওয়া এতটা খারাপ হয়ে যায় যে জাহাজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর শেষে জাহাজটা এসে পড়ে এই নির্জন দ্বীপের গায়ে। ওই দুর্ঘটনায় ছোট ছোট মেয়েরা কোনো রকম বেঁচে গেলেও সিস্টার মেরিয়াম খুব গুরুতর আহত হয়। তখন সেসব মেয়েদের মধ্যে 10 বছরের ছোট ডায়না সিস্টার মেরিয়ামের সব দায়িত্ব নিয়ে নেয়। বয়সে ছোট হলেও ডায়না খুব তাড়াতাড়ি বাকিদের দেখাশোনা করতে শিখে ফেলে, আর নিজেকে তাদের স্বাভাবিক নেতা হিসেবে ভাবতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা বড় হয়, আর একদিন সিস্টার মেরিয়ামেরও মৃত্যু হয়। তারপর থেকে পুরো দলের একমাত্র প্রধান হয়ে যায় ডায়না। সে তখন বাকি মেয়েদের সামনে এক নতুন গল্প বানিয়ে বলে যে মেরিয়াম নাকি আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি আসলে দেবী। তিনি নাকি সবার প্রাণ বাঁচিয়েছেন। পুরনো জাহাজের ভেতরে নাকি দেবী আছেন, আর তিনি শুধু ডায়নার সঙ্গে কথা বলেন। এই অজুহাতে ডায়না কাউকে সেখানে আর ঢুকতে দেয় না। পুরো ডায়েরি পড়ে ম্যাক্স বুঝতে পারে ডায়না আসলে নিজের মনের বিকার থেকে সবাইকে নিয়ন্ত্রণ করছিল, আর ধীরে ধীরে একেবারে বিকৃত মানসিকতার হয়ে গেছে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা সব ছেলেদেরকে এক জায়গায় বেঁধে ফেলেছিল, আর ডায়নার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছিল এই লোকগুলোকে আদিবাসীদের হাতে তুলে দেব, যাতে তারা খুশি হয়ে ভবিষ্যতে তাদের উপর আর কোনো আক্রমণ না করে। এই সময় হঠাৎ সেখানে চলে আসে ম্যাক্স। সে সবার সামনে পুরো সত্যিটা বলে দেয় যে ডায়না এত বছর ধরে কিভাবে ডায়েরির কথা গোপন রেখেছে আর মেয়েদের মিথ্যে গল্প বানিয়ে বোকা বানিয়েছে। সে জানিয়ে দেয় তাদের কথিত দেবী অনেক আগেই মারা গেছে, আর জাহাজের ভিতরে যে লাশ পড়ে আছে সেটাই আসলে তাদের দেবী, মানে মিস্টার মেরিয়াম। কথাগুলো শুনে মেয়েরা প্রচণ্ড রেগে যায়। তখনই এক মেয়ে আর সহ্য করতে না পেরে রাগের মাথায় ডায়নার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। পরের দিন সকালে সমুদ্রের আকাশ একটু পরিষ্কার হতেই সবাই মিলে এই সিদ্ধান্ত নেয় যে এই অশান্ত দ্বীপ ছেড়ে তারা সবাই চলে যাবে। তাই সবাই নৌকা আর উড়োজাহাজের যা যা অংশ আছে তা দিয়ে কোনো রকমে বেরোনোর প্রস্তুতি নিতেই হঠাৎ তাদের ওপর আবার হামলা করে বসে আদিবাসীরা। তারা প্রাণপণ চেষ্টা করে নৌকার মানুষগুলোকে থামিয়ে দিতে, কিন্তু এবার তারা সবাই একসাথে প্রতিরোধ করে। তবে অনেক কষ্টে ম্যাক্স আর তার সঙ্গীরা নৌকাটা সামনের দিকে এগিয়ে নিতে সফল হয়, আর ধীরে ধীরে সেই দ্বীপ পিছনে ফেলে আসে। গল্পের একেবারে শেষে আমরা দেখি সবাই সেই নতুন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো তারা এবার সত্যিকারের নিরাপদ আশ্রয় বা নতুন একটা জীবন পাবে। আর এভাবে এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে কোথায় ঘুরতে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।